ইনসাফ ভিত্তিক দেশ গড়তে নির্বাচনে ইমাম খতিবদের সমর্থন চাইলেন তারেক রহমান। বিশৃঙ্খলা ঠেকাতে আলেমদের সজাগ থাকার আহ্বান। ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টির কারণ না হয়, একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলেমা, পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। ইমাম খতিবদের পরামর্শে মসজিদ কমিটি করার আহ্বান জামায়াতের। সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করার তাগিদ এনসিপির। কমিটি হবে ইমাম এবং খতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে, তাকে বাদ দিয়ে নয়। সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর না করি তাহলে বাংলাদেশকে কিন্তু আমরা নতুন করে গড়তে পারবো না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করতে ঢাকায় কমনওয়েলথ মহাসচিব। সফরের তৃতীয় দিনে বিএনপি, জামায়াত, এনসিপির সঙ্গে বৈঠক। নির্বাচনে সরকার ও ইসিকে সহযোগিতা করবে সেনাবাহিনী। আইন শৃঙ্খলা বিবেচনায় দেশকে 3 ভাগ করছে কমিশন। পরিস্থিতি অবনতির শঙ্কা দেখছে না সরকার। আইন সবার জন্য সমান, সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদনের জবাবে ট্রাইব্যুনাল। গুমের মামলার অভিযোগ গঠনের শুনানি ডিসেম্বরে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে শুক্রবার দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার প্লট জালিয়াতি মামলার রায় বৃহস্পতিবার। এবং ভূমিকম্প ঝুঁকিতে 15 দিন বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। হল ছাড়লেন শিক্ষার্থীরা। 4 মেট্রো স্টেশনের দেয়াল, ফ্লোরে ফাটল, খুলে পড়েছে টাইলস। ইনসাফ ভিত্তিক দেশ গড়তে নির্বাচনে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সমর্থন চেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে তিনি আরও বলেন, হীনস্বার্থে ধর্মীয় ব্যাখ্যায় তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। ফিতনা ফ্যাসাদ ঠেকাতে সতর্ক থাকতে হবে আলেমদের। এ সময় স্বপ্নের বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করার উপর জোর দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্র পরিচালনায় ইসলামী শরিয়ার সর্বোচ্চ গুরুত্ব। পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে আলেমদের রাখা, উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো আলেমকে গ্রেফতার না করা সহ 7 দাবিতে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিশেষ করে ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ, এদের দৌরাত্ম্য বাংলা জমিনে শেষ। কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানায়, কিন্তু কিপটামি করে ইমামের বেতন দিতে গিয়ে তারে দেয় 12,000 টাকা। এনসিপি আহ্বায়ক বলেন, সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করতে না পারলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়। এটাই আওয়ামী লীগের ফ্যাসিবাদের ভিত্তি ছিল, যে ইসলামকে কোনোভাবেই তারা এই দেশে ইসলামী স্পিরিটকে তারা দাঁড় হতে দেবে না। এবং তার সাথে যুক্ত হয়েছিল প্রতিবেশী রাষ্ট্রের দালালি। সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর না করি তাহলে বাংলাদেশকে কিন্তু আমরা নতুন করে গড়তে পারবো না। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে ইমাম খতিবদের পরামর্শে মসজিদে কমিটি গঠনের আহ্বান জানান জামায়াত আমির। কমিটি হবে ইমাম এবং খতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে। এই কমিটির প্রাণ পুরুষ হবেন খতিব কিংবা ইমাম, তাকে বাদ দিয়ে নয়, তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যায় তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। এই অবস্থায় ফিতনা ফ্যাসাদ ঠেকাতে আলেমদের সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টির কারণ না হয়, এ বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা, মাশায়েখ, ইমাম, খতিবগণ যোগ্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলেমা, পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়।
ইমামদের বিতর্কের ঊর্ধ্বে রাখতে দুনিয়ার কোনো কার্যক্রমকে মসজিদে ঠাঁই না দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা যেন মসজিদকে, ইমামদেরকে, খতিবদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করতে 5 দিনের সফরে ঢাকায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে। সফরের তৃতীয় দিনে বৈঠক করেন বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে। বৈঠক শেষে বিএনপি বলছে সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি চায় জনগণ। জামাত বলছে ভাগ বাটোয়ারার রাজনীতিতে বিশ্বাস নেই তাদের। আর এনসিপি বলেছে সাজানো নির্বাচনের পরিকল্পনা মেনে নেওয়া হবে না। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রথমবার বাংলাদেশ সফরে কমনওয়েলথ মহাসচিব। 5 দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন তিনি। গত 2 দিনও বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনদের সঙ্গে বৈঠক করেন শার্লি বোচওয়ে। সফরের তৃতীয় দিনে বিএনপি, জামাত এবং এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব। রোববার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আলাদা আলাদা বৈঠকে নির্বাচন, গণভোট সহ নানা ইস্যুতে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তারা। বলেন, সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি চায় জনগণ। বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীলতা চায়, জেনোসাইড চায় না কেউ। তারা চায় সহনশীল একটা রাজনীতি। তারা চায় একে অপরের প্রতি সম্মানবোধ রেখে গণতান্ত্রিক কর্মকাণ্ড করবে। তো যারা জেনোসাইড দেখবে, তারা দেখছে, তারা কি চাই তারা বলতে পারবে। নির্বাচনের দিনে গণভোট আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। আরও বলেন, ভাগ বাটোয়ারার রাজনীতি চান না তারা। ফলাফল একটা দিকে ঠেলে দেওয়ার একটা আমলাতান্ত্রিক প্রস্তুতি কিন্তু ব্যাকডোরে চলছে। যদি কোনো অপশক্তি ভোট কেটে আগে 14, 18, 24-এর মতো করতে চায়, জনগণ সেটা প্রতিরোধ করবে। ভাগ বাটোয়ারার প্রশ্নটা তো আমাদের সাথে কোনো প্রাসঙ্গিক বিষয়, ওই রাজনীতি জামাত ইসলামী কখনো করে না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। বলেন, সাজানো নির্বাচনের পরিকল্পনা মেনে নেওয়া হবে না। পুলিশের যে সংস্কার, সেই যথাযথ সংস্কারটি তো আসলে হয়নি। যাতে নির্বাচনে কোনো প্রভাব না ফেলে সেটার জন্য সরকারকে আশ্বস্ত করতে হবে। নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত করতে হবে। নির্বাচনে কারিগরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কমনওয়েলথ। এছাড়া সবার ভোটাধিকার নিশ্চিতকরণ, দলগুলোর দায়িত্ব এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দেশকে রেড, ইয়েলো ও গ্রিন এই 3 জোনে ভাগ করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে দেশের নিরাপত্তা ব্যবস্থা। সিইসির সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অগ্রগতি, প্রবাসীদের ভোট প্রক্রিয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন এসি সচিব আক্তার আহমেদ। একই দিনে গণভোট আয়োজন নির্বাচন কমিশনের বাড়তি দায়িত্ব বলে মনে করে কমনওয়েলথ। তবে ইসির প্রস্তুতিতে আশাবাদ ব্যক্ত করেছেন সংস্থাটির মহাসচিব। কমনওয়েলথ এখনও পর্যবেক্ষক দলের সংখ্যা বা পাঠানোর সময় নিয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি বলেও মন্তব্য করেন ইসি সচিব। বলেন, নির্বাচনে ইসিকে সব ধরনের সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছে কমনওয়েলথ। উনি আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে, এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ, কিন্তু আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্যে প্রস্তুত আছেন। এদিকে নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, নির্বাচনের আগে ব্যক্তিগত অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে, সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে ধরেন প্রশাসন এগুলি সংখ্যা বেড়ে যাবে। আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান তিনি। গণ অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কার্যকর ভূমিকা পালন করেছে বলেও জানান সেনাপ্রধান।
সেনাবাহিনী প্রধান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে মাল্টিপারপাস কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। এতে যোগ দেন মুক্তিযুদ্ধে অংশ নেয়া সেনাবাহিনীর সদস্য ও তাদের নিকটাত্মীয়রা। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তাদের খোঁজ খবর নেন, কুশল বিনিময় করেন। ৭১-এ বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ১৭২ জন সেনা মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। 2024, 2025 ও 2025-26 অর্থ বছরে বিভিন্ন অবদানের জন্য বাহিনীর 9 জনকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং বিশিষ্ট সেবা পদকের জন্য মনোনীত 64 জন সেনা সদস্যের হাতে স্বর্ণপদক তুলে দেন সেনাপ্রধান। প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতার যুদ্ধে সেনাবাহিনীর সদস্যদের বীরত্বগাথা তুলে ধরেন জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। মহান স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযোদ্ধা, আপনাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আজকে আমাদের এই শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের দেখানো পথ অনুসরণ করে আমরা পথ চলছি। অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কার্যকর ভূমিকা পালন করছে বলে জানান সেনাপ্রধান। বলেন, সুষ্ঠু নির্বাচন করতে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইনেট টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে 3 জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক প্রদান করা হয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। ডেঙ্গুতে একদিনে আরও 8 জনের মৃত্যু। চলতি বছর প্রাণহানি 364, হাসপাতালে আরও 778 জন। আক্রান্তের সংখ্যা ছাড়ালো 90,000। আইন সবার জন্য সমান। সাবেক প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি এবং মন্ত্রীদের নিয়মিত কোর্টে হাজিরা দিতে হচ্ছে। সেনা কর্মকর্তাদের ভার্চুয়াল হাজিরা সুবিধা চেয়ে করা আবেদন প্রসঙ্গে কথা বলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এদিন গুমের মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। আর সাবেক বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে 3রা ও 7 ডিসেম্বর। 1 মাস পর আবারও একই প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ও বর্তমান 13 সেনা কর্মকর্তাকে। গুমের 2 মামলায় রোববার সকাল 11টার দিকে তাদেরকে নেওয়া হয় কাঠগড়ায়। এদিন সেনা সদরে অবস্থিত সাব জেলে থেকে ভার্চুয়ালি হাজিরার সুবিধা চেয়ে আবেদন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এ সময় ট্রাইব্যুনাল বলেন, সাবেক প্রধান বিচারপতি, মন্ত্রীরা সশরীরে আদালতে হাজিরা দিচ্ছেন। আইন সবার জন্য সমান বিষয়টি মনে করিয়ে দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এই যে ভার্চুয়াল কোর্টের বিষয়টা, এইটা আইনসঙ্গতভাবে কীভাবে আমরা 46A-তে প্রযুক্তি আইনে 2020 সালে আমরা সুন্দরভাবে করে কোর্ট করছি। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি। পরে গুমের 2 মামলায় সাবেক বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 3 ও 7 ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের জন্য নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ পান আলোচিত আইনজীবী জেডাই খান পান্না। আগেরটাও প্রপার ডিফেন্স ছিল, আমি কাউকে ছোট করতেছি না। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। তাজুল ইসলাম বলেন, গুমের মামলার তদন্ত করতে গিয়ে তাদের মনে হয়েছে বাংলাদেশে সবচেয়ে বেশি অপরাধ করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন, তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন। এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে। বাংলাদেশের একক ব্যক্তি হিসেবে সবচাইতে বেশি সংখ্যক অপরাধের সাথে তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। রোববার শুনানি শেষে 13 সেনা কর্মকর্তাকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে সাব জেলে নিয়ে যাওয়া হয়। শুনানিকে ঘিরে ট্রাইব্যুনাল জুড়ে মোতায়েন ছিল পুলিশ, র্যাব, বিজিবি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ট্রাইব্যুনালের রায় জানিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত শুক্রবার চিঠি পাঠানো হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, চিঠি সরাসরি দিল্লিতে পাঠানো হয়েছে। তবে ঢাকার ভারতীয় দূতাবাস রোববার সন্ধ্যা পর্যন্ত এরকম চিঠি বা মেইলের কোনো কপি পায়নি বলে জানিয়েছেন দায়িত্বশীল একাধিক কর্মকর্তা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় গত 17 নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি মামলার রায় বৃহস্পতিবার। একই অভিযোগে তার 2 ছেলে মেয়ের বিরুদ্ধে করা 2 মামলার রায়ের দিনও ধার্য করা হয়েছে। দুদকের আইনজীবীরা জানান, ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সরকারি জমি নেয়ায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দুদক চেয়ারম্যান স্বীকার করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দুদকের তদন্তে শেখ হাসিনার কৃষি সম্পত্তি নিয়ে অসঙ্গতির প্রমাণ মিললেও ব্যবস্থা নিতে পারেনি সংস্থাটি। প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের ও 2 ছেলেমেয়ের নামে 30 কাঠা প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। এমন অভিযোগে আওয়ামী লীগ সরকার পতনের পর 3টি মামলা করে দুদক। মামলায় শেখ হাসিনার পরিবার সহ রাজুক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে 47 জনকে আসামি করা হয়। চলতি বছরের 31 জুলাই মামলার অভিযোগ গঠনের পর দ্রুতগতিতে চলে বিচার কাজ। মাত্র 10 দিনেই সম্পন্ন হয় সাক্ষ্য গ্রহণ। আগামী 27 নভেম্বর 3 মামলার রায়ের দিন ধার্য করেন ঢাকার 5ম বিশেষ জজ আদালত। শেখ হাসিনা নামে যে ধানমন্ডিতে যে বাড়ি আছে, তার ছেলের, তার মেয়ের, তারা এই বিষয়গুলোতে তারা তথ্য গোপন করে গেছে হলফনামা। এই মামলায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সুযোগ আছে বলে জানান দুদকের আইনজীবীরা। এদিকে রোববার সকালে সিলেটে এক অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানান, 2008 সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিল 5.21 একর। তবে দুদকের অনুসন্ধানে মেলে 29 একর। শেখ হাসিনার শাসনামলে দুদক তদন্ত করে এই তথ্য বের করলেও নানা সীমাবদ্ধতায় ব্যবস্থা নিতে পারেনি বলে স্বীকার করেন দুদক চেয়ারম্যান। 2008 সালের নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন, তাতে শুধু একটা উদাহরণ দেই, তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন 5.21 একর। আর আমরা যখন অনুসন্ধান করতে যাই, আমরা পেয়ে যাই 29 একর। শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল। শুরুতেই যদি আমরা হাত দিতে পারতাম, আমরা দুদক এই কাজটা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন করতে পারেনি। নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি সম্পদের হিসাব বিবরণীও প্রার্থীদের দিতে হবে বলে জানান দুদক চেয়ারম্যান। বৈদেশিক উৎস থেকে কত আয় সেটা আপনাদের বলতে হবে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ এবং নির্দেশের পর হল ছেড়েছেন অনেকে। রোববার সকাল থেকে হল ছাড়তে শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। তবে অনেকেই আবার দ্বিমত পোষণ করেন। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের অনেকেই খণ্ডকালীন চাকরি এবং টিউশনের জন্য ঢাকায় থাকেন। এমন শিক্ষার্থীরা হল ছাড়ার ঘোষণায় বিপাকে পড়েছেন। কয়েক দফা ভূমিকম্পের কারণে আতঙ্ক ও নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনা করে বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় 15 দিন বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের হলো বেশ কিছু জায়গায় দেয়াল এবং পোলেস তারা ভেঙে পড়ে গিয়েছে আর কি। এই অবস্থায় মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার মতো অবস্থা। শেখ মুজিবুর রহমান হলটা অতটাও রিস্ক না, আমাদের হলে সবাই আর কি যাচ্ছে না বাড়ির দিকে। 15 দিনে কি এমন করতে পারে যেটা আমাদের মানে সেফটি ইস্যুটাকে একদম রিডিউস করে ফেলবে, এরকম তো কিছু করতে পারবে না। 24 ঘন্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও 8 জনের। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 778 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হল 364 জনের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 90,000। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে 3 জনের। ঢাকা দক্ষিণ সিটিতে মারা গেছেন 2 জন এবং বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মারা গেছেন 1 জন করে। গত 24 ঘন্টায় ঢাকা উত্তর সিটিতে সর্বোচ্চ 129 জন এবং সিলেট বিভাগে সর্বনিম্ন 7 জন আক্রান্ত হয়েছেন। দেশের বাইরের খবর। আবারও শুরু হয়েছে হাওয়াইয়ের কিলাওয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ক্যামেরায় ক্রেটার থেকে প্রবাহমান লাভার দৃশ্য ধরা পড়ে। আগামী কয়েকদিনের মধ্যে আরও শক্তিশালী প্রবাহের আশঙ্কা করেছে পর্যবেক্ষণ কেন্দ্র। ইউএসজিএস জানায়, রোববার থেকে মঙ্গলবারের মধ্যে আগ্নেয়গিরিতে আরেক দফা অগ্নুৎপাতের সম্ভাবনা রয়েছে। কিলাওয়া হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্কের একটি নিষিদ্ধ এলাকায় অবস্থিত এবং বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। বাংলাদেশের পর এবার মিয়ানমার উপকূলে 5.3 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়ে শহর থেকে
267 কিলোমিটার দূরে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। ইউএসজিএস জানিয়েছে আন্দামান সাগরের উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে থাইল্যান্ডেও। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইনসাফের দেশ গড়তে নির্বাচনে ইমাম খতিবদের সমর্থন চাইলেন তারেক রহমান। রাজনীতিমুক্ত মসজিদ কমিটি চায় জামাত। সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করার তাগিদ এনসিপির। রাজনৈতিক দল ও অংশীদারের সঙ্গে আলোচনা করতে ঢাকায় কমনওয়েলথ মহাসচিব। সফরের তৃতীয় দিনে বিএনপি, জামাত, এনসিপির সঙ্গে বৈঠক। নির্বাচন নিয়ে সংশয় নেই কোনো দলের। এবং রায় জানিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিল ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্লট জালিয়াতি মামলার রায় বৃহস্পতিবার। এই ছিল সন্ধ্যার সময়ের পর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনান, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।